তারকা কথনা সেটটি আলোকিত করেছেন তিনি আমাদের সকলেরই ভীষণ প্রিয় এবং ভক্তরা তাকে ডাকেন ওটিটি কিং বলে এবং কখনো আমরা তাকে চলচ্চিত্রে কিংবা ওটিটিতে কিংবা মঞ্চে নাটকে সবখানেই তার বিচরণ এবং কখনো আর্থিক টানাপোড়েনে থাকা একজন সিএনজি ড্রাইভার, আবার কখনো শিল্পপতি বাবার বেপরোয়া ছেলে। নানা চলচ্চিত্রে নানা কাজে নানা চরিত্রে আমরা তাকে দেখি এবং আমাদের সকলেরই ভীষণ প্রিয় ভীষণ পছন্দের গুণী অভিনেতা শ্যামল মাওলা। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি এবং আজকে আমাদের আড্ডাটাও ভীষণ ভালো হবে এই প্রত্যাশা রাখি। এবং শুরুতেই ভাই আপনার কাছে জানতে চাইবো যে যে ছোটবেলায় শাহবাগের একটি ছেলে, সেই ছেলেটা বড় হয়ে এখন ওটিটি কিং, কেমন লাগছে, কেমন যাচ্ছে সব কিছু? বেশ ভালোই লাগছে। মানে ছোটবেলা থেকে যেহেতু অভিনয়টাই করেছি, এখনো অভিনয়টাই করছি, অন্য কোনো পেশায় জড়িত হতে হয়নি, সেই জন্য অন্তত শুকরিয়া আদায় করি উপরওয়ালার কাছে যে যেটার প্রতি আসলে ধ্যান জ্ঞান ছিল সেটা করেই আসলে বাকি জীবন পার করতে চাই। এই যে বললেন ধ্যান জ্ঞান ছিল অভিনয়ের প্রতি এই ভালোবাসাটা কিভাবে আসলো? এটা ওই যে বাবা, মানে বাবার সাথে, বাবার হাত ধরে বাবা অভিনয় করতেন, মঞ্চে দেখতাম ছোটবেলা থেকেই। তো তারপর বাবার হাত ধরে আমার পথ চলা, সেখানেও আমিও অভিনয় করা শুরু করি, সেভাবেই বেড়ে ওঠা। সো অভিনয় করতে করতে বেড়ে ওঠা, এখন যেহেতু পেশা হিসেবে, অভিনেতা হিসেবে আমি এখানে দাঁড়িয়ে আছি, সো সেখান থেকেই শুরু আসলে। বাহ, খুবই ভালো। এবং শুরু থেকে এখন পর্যন্ত আপনাকে আমরা নানা সময় নানা ধরনের চরিত্রে কাজ করতে দেখেছি। এই যে কখনো দেখছি, যেমনটা শুরুতে বললাম যে একজন সিএনজি ড্রাইভার হিসেবে আপনি অভিনয় করছেন। এই যে একটা চরিত্র যখন আমি ফুটিয়ে তুলতে চাই তখন সেটাকে নিজের মধ্যে ধারণ করা, নিজেকে ভাঙা। তো আমরা জানি যে ওই চরিত্রটি করার আগে আপনি নিজে সিএনজি চালিয়েছেন এবং সেভাবে নিজেকে প্রস্তুত করেছেন। সেই প্রস্তুতির জায়গাটা একটু শুনি। প্রস্তুতির জায়গা বলতে আমি মোটামুটি সব কিছুই পারি, শুধু প্লেন চালানো ছাড়া, বা আমাকে দেখিয়ে দিলে আমি হয়তো খুব সহজেই সেটা শিখে যেতে পারি। সেই জায়গা থেকে সিএনজি চালানো হোক বা ট্রাক চালানো হোক বা যে কোনো কিছুই চালানো হোক, যদি মানে আমার কথা হচ্ছে অন্য কেউ যদি সেটা পারে তাহলে আমাকে শিখিয়ে দিলে আমিও পারবো হয়তো। সেই জায়গা থেকে মানে সিএনজি চালানো হোক বা যেটাই হোক আমি পারি মোটামুটি, কনফিডেন্সের জায়গাতে থাকে। খুবই ভালো। এই যে প্রস্তুতির ব্যাপারটা আসলাম, আরও একটি ব্যাপার যে আপনি তো অনেকের সাথেই কাজ করেছেন, আগের প্রজন্ম বা এই প্রজন্ম। তো যখন একজন শক্তিশালী কোনো অভিনেতা বা অভিনেত্রীর সাথে কাজ করছেন তখন আসলে নিজেকে নার্ভাসনেসটা থাকে কিনা বা সেই জায়গাটা থেকে কাটিয়ে ওঠেন কিভাবে? না, আমার জন্য খুব ভালো হয় যদি খুব শক্ত কোনো অভিনেতা বা অভিনেত্রীর সাথে আমার অভিনয়টা করতে হয়। তখন আসলে মানে জিনিসটা আপনি যদি গেমের মতো করে দেখেন, যে আপনি আসলে ব্যাডমিন্টন খেলছেন, তো অ্যামেচার কারোর সাথে ব্যাডমিন্টন খেলতে গেলে যে অবস্থা হয় আর যে ভালো পারে তার সাথে ব্যাডমিন্টন খেলতে গেলে কি হয়, মানে কাউন্টার অ্যাটাক যে বিষয়টা, সেইটা কিন্তু ঠিকঠাক মতো আসে এবং সেটাতে আরো বরং ভালো লাগে, গেমটা আরো মানে খেলতে ভাল লাগে, আরো জমে ওঠে। সো ওইভাবে সিনটাও জমে ওঠে, ওইভাবে ওই প্রোডাকশনটাও জমে ওঠে। সো এইটা হলে আরো বেশি ভালো হয়। জমে ওঠার কথা আসছিল, আপনার অনেক কাজই আমরা দেখি যে ব্যাপক জনপ্রিয়। আমরা যদি ভিকি জাহিদের দি সাইলেন্সের কথা বলি, সেখানেও আমরা দেখেছি যে সম্পূর্ণ আলাদা একটি কনসেপ্টে একটি কাজ, সেখানে আপনারা মূকাভিনয়ের মাধ্যমে কথা বলছেন। তো এই ভাষাটাকে আসলে কিভাবে রপ্ত করেছিলেন? এটা এখন তো ওই যে বললাম, আমাদের সাথে গুগল থাকার কারণে সবকিছুই ইজি হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা বেশ টাফ জব আসলে, কোনো কিছু শব্দ না করে সেটাকে বুঝিয়ে বলা, এটা খুবই টাফ জব। এবং এটা যখন অভিনয় করতে হয়েছে তখনই আসলে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা কতটা টাফ। কারণ একদিন দুই দিনের ব্যাপার না, এটা দিনের পর দিন ওইভাবে কোনো কথা ছাড়া শুধু অ্যাক্টিং করে যাচ্ছি এবং সেই কথাগুলোই বলার চেষ্টা করছি যেই কথাগুলো আসলে স্ক্রিপ্টে আছে। খুবই টাফ জব এবং সেটা করতে হয়েছে, যেহেতু ওটাই আমার জব ঠিকঠাক মতো। সো ওটা করতে হয়েছে যেভাবেই হোক।
বাহ, চমৎকার। এবং আমরা পরবর্তীতেও দেখেছি কাজটা কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল এবং দর্শকরা ভীষণ পছন্দ করেছিল কাজটি। এই যে কাজ করার সময় এই কাজটা কেমন হচ্ছে বা দর্শকরা এটা আসলে কতটুকু অ্যাকসেপ্ট করবে, কতটা হিট করবে, এটা বুঝতে পারেন কিনা? এটা সামহাও আমি বুঝতে পারি, আমি জানি না, আমি সামহাও কাজ করার সময় টের পাই যে এই কাজটা বোধহয় দর্শক পছন্দ করবে আর এই কাজটা বোধহয় দর্শক পছন্দ করবে না, এটা সামহাও বোঝা যায়। মানে আমি বুঝতে পারি, আমি জানি না অন্য অন্য কেউ বুঝতে পারে কিনা। এই মুহূর্তে আসলে কোন কোন ড্রামা সিরিয়াল কিংবা কোন কোন কাজের সাথে ব্যস্ত আছেন? এই মুহূর্তে একদম কাজ অফ এখন। এই তো সামনের মানে উইক থেকেই কাজ শুরু হয়ে যাবে, নানান ধরনের কাজ, সিঙ্গেল নাটকের কাজ শুরু হয়ে যাবে। ওটিটির 2টা কাজের কথা চলছে, ওর মধ্যে একটা হয়তো সামনের মাসে শুরু হয়ে যাবে। আর একটা ফিল্ম করেছি, সেটা কমপ্লিট এখনো হয়নি। আর কিছু ধারাবাহিক 1-2টা করছি। আচ্ছা, এই যে একটা কর্মব্যস্ততার মধ্যে থেকে অভ্যস্ত যে জীবনটা, সেটা হঠাৎ করে একটু ব্রেক এবং কাজ ছাড়া একটা সময় যাচ্ছে, এই সময়টা আসলে কিভাবে কাটাচ্ছেন? এটা সামহাও আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি এই গরমের সময়টা নিজে নিজে হয়তো নিজেকে লকডাউনে রাখবো 2 মাস। আচ্ছা, সো এই 2 মাসের মধ্যে এই 2 মাসটা ছিল লকডাউন টাইম আমার নিজে থেকে, পার্সোনাল লকডাউন। হ্যাঁ। সো সেই জায়গা থেকে খারাপ হয়নি, নানান ঘটনা মধ্যে দিয়ে আসলে লকডাউনটা গেল। এই তো 2 মাস এভাবেই চলে গেল। লকডাউনে কি একেবারেই বাসায় থাকা হয়েছে? একদমই বাসায় থাকা হয়েছে। আচ্ছা, এই সময়টা আসলে নিজের কোনো কাজ দেখে সময় কাটিয়েছেন নাকি অন্য কোনো চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন? অন্য কোনো চরিত্র করার জন্য নিজেকে প্রস্তুত করেছি। নিজের কাজ দেখতে আমি খুবই শাই ফিল করি। আমার কখনোই মনে হয় না যে আমি এটা ঠিক করেছি। যখনই দেখতে যাই যে এটা কি করলাম, তো এই মন খারাপ নিয়ে থাকতে ভালো লাগে না। দর্শকের ওপর ছেড়ে দিই, দর্শকের যদি ভালো লাগে ভালো লাগে, দর্শকের যদি ভালো না লাগে ভালো। একদমই তাই। তো দর্শকরা যখন আপনারই কাজ দেখে হয়তো প্রশংসায় একদম মুখর, সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছে কিংবা হয়তো কোনো জায়গায় ক্রিটিসাইজ করছে, এইগুলো কিভাবে নেন? আমরা ইউজ টু আসলে এভাবে আসবে এবং আমি 100% খুশি করাতে পারবো না যে কোনো, মানে সবাইকেই, এটাও আমাদের মাথায় রাখতে হয়। কিন্তু চেষ্টা করি যত পার্সেন্ট বেশি আসলে খুশি করানো যায় সেইটা অন্তত চেষ্টা করি। সবাইকে খুশি করানো যাবে না, এটা মানে এখন মব কালচার হয়ে গেছে। তো ওই মব কালচারদের প্রতি আমি বলছি যে সবাইকে আমি খুশি করাতে পারবো না। এটা যারা যারা এই মব কালচারের সাথে জড়িত তাদের সবারই একই কথা যে 100% খুশি করানো সম্ভব না। সত্যি তাই। এই যে বিভিন্ন কাজের কথা আসলাম এবং আপনাকে বলা হয় ওটিটি কিং, এবং এখন আপনাকে ওটিটিতে অনেক বেশি আমরা দেখি, নানা ধরনের কাজে দেখি, এবং বঙ্গ, বিঞ্জে, চরকি, এছাড়াও আমরা নেটফ্লিক্সেও আপনার কাজ দেখেছি। নেটফ্লিক্সের মতো এত রিনাউন্ড একটি ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে যখন নিজের পোস্টার দেখলেন যেখানে শাহরুখ খান থাকছেন, আরও হলিউডের অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা থাকছেন, সেই সময়কার অনুভূতিটা কেমন ছিল? সেটা অবশ্যই মানে ভালো লাগার বিষয়। যখন আমি প্রথম আমার পোস্টার দেখেছিলাম নেটফ্লিক্সে, অন্যান্য মানে বড় বড় স্টারদের মধ্যে আমার একটা ছবি, আমার তখন আসলে ওই ছবিটা তুলে রাখা উচিত ছিল বা স্ক্রিনশট নিয়ে রাখা উচিত ছিল, কিন্তু এটা অবশ্যই ভালো লাগার বিষয় এবং আমি চাইবো সে আমার পোস্টারের পরিমাণ যেন আরো বেশি থাকে। তো ওই চাও তো সবারই থাকে। সেই প্রোডাকশনটা নিয়ে একটু শুনি। সেই প্রোডাকশনটা তো খুব সুন্দর একটা প্রোডাকশন, সিনসিয়ারলি ইউজ ঢাকা, এটি তোমারই ঢাকা। এটা প্রথমে 11 জন ডিরেক্টর, 11টা গল্প, অ্যান্থোলজি ফিল্ম। সো ওর মধ্যে আমার একটা গল্প এবং আমার প্রোডাকশনটা কাদের ছিল? প্রোডাকশনটা ওই যে সবাই মিলে আসলে করা ওখানে, মানে যেই ডিরেক্টররা ছিলেন সবাই 11 জন মিলেই ঠিক করে আসলে কারা কারা কোন কোন গল্পে কে কে কাজ করবে, সব নিজেদের মধ্যেই কাজটা। ইন্ডি ফিল্ম বলবো অ্যাকচুয়ালি। আপনার ডিরেক্টর কে ছিলেন? আমার খুব পছন্দের ডিরেক্টর, আমি যার সাথে কাজ করতে সব সময় আমার খুব ভাল লাগে, আমারই বন্ধু রবির কিছুদিন আগে একটা কাজ বের হলো, ওই যে মেহজাবিনের একটা কাজ চরকিতে যেটা গেল, সেটার ডিরেক্টর খোলা জানালা। হ্যাঁ, খোলা না, ফরগেট মি নট,
ও ও ওকে। ওটা, তারপর ক্যাফে ডিজায়ার ওর কাজ ছিল, ক্যাফে ডিজায়ারও আমি কাজ করেছি। ওর সব থেকে পছন্দের কাজ ছিল আমার লাভ ইন ঢাকা, যেটা আমি করেছিলাম 2013-র দিকে। খুব ভালো একটা কাজ ছিল। সিনসিয়ারলি ইয়ার্স ঢাকাতে ফিরে আসি, সে সময় আসলে ভক্তদের যেই ফিডব্যাকটা সেটা কীরকম ছিল, কিংবা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা কিভাবে আপনাকে অ্যাপ্রিসিয়েট করলো? ওই ওই কাজটা দেখে না, প্রথমবার দেখে আমার খুব মন খারাপ হয়েছিল যে এত ভালো ভালো গল্প আশেপাশের, মানে 11টা ফিল্ম তো আসলে, সো 11টার মধ্যে আমারটা ছাড়া বাকি সবারটা আমার পছন্দ হয়েছিল, আমারটা পছন্দ হয়নি প্রথমবার দেখার পরে। তারপরে সেকেন্ড বার দেখার পরে আমার গল্পটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল, যে না আমার গল্পটা তো খারাপ না। তারপর তো আমার গল্প পছন্দই, আর ওই গল্প আমার পছন্দের না হলে আমি হয়তো করতামও না। ওইটা সামহাও আমার পছন্দেরই ছিল গল্পটা, সো এখন ভাল লাগে। তো এখন গল্পের ব্যাপারে আসলাম, যে যখন আমরা আপনার জায়গা থেকে অডিয়েন্স হিসেবে যখন আপনি কোনো কন্টেন্ট দেখছেন, কোনো কাজ দেখছেন, তখন কোনো গল্প দেখে মনে হয়েছে কিনা যে এই গল্পটা আমি করলে আরো ভালো করতে পারতাম? এরকম তো প্রত্যেকটা কাজ যখন দেখি তখনই মনে হয় যে এই কাজে যদি আমি করতাম তাহলে বোধহয় ভালো হতো। মানে যে কাজই দেখি, যে কোনো ভালো প্রজেক্ট দেখলে এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় সব অভিনেতা অভিনেত্রীরই একই মানে প্রবলেম হয় এটা, যে যে কাজটাই দেখুক না কেন নিজেকে রিলেট করে ফেলে এবং মনে হয় যে আমি যদি করতে পারতাম, বা কবে আমি এই ধরনের প্রজেক্ট করতে পারবো, কবে এই ধরনের কাজ করতে পারবো, এরকমটা অবশ্যই থাকে। এরকম কোনো খুবই ড্রিমি কোনো অ্যাক্টিং এর কোনো চরিত্র আছে কিনা যেটা মনে হয়েছে যে আমি করতে পারতাম এবং আমি সবচেয়ে ভালো করতাম, কোনো স্পেসিফিক কোনো কাজ? স্পেসিফিক ওইভাবে বলার কিছু নাই, মানে আমার যে কাজ ভালো লাগে প্রত্যেকটা কাজই আমি সমানভাবেই দেখি। সো প্রত্যেকটা কাজ, যে কাজগুলো আমার ভালো লাগে সেই কাজগুলোতে মনে হয় যে আমি কেন নাই, বা আমি যদি থাকতে পারতাম, এই আফসোসটা থেকেই যায়। আচ্ছা, নিজের তো অনেক কাজই আছে, তার মধ্যে কোন কাজটাকে মনে হয়েছে এইটা আসলে দর্শকের কাছে আরো যেতে পারতো বা একটু আন্ডাররেটেড? সেটা তো আমি বলবো একদম শুরুর ওটিটির কাজটা মানিহানি। এই কাজটা যদি এখন রিলিজ হতো, আমি শিওর যে দর্শক মানে বেস্ট 3টা কাজের মধ্যে ওইটা একটা রাখতো, আমি শিওর। মানিহানির গল্পটা একটু শুনি, বা ওই প্রোডাকশনটা। মানিহানির গল্প তো ওই যে আমাদের সুড়ঙ্গ খুঁড়ে যে ব্যাংক ডাকাতি হয়েছিল সেইটার ওপরে আসলে এই কাজটা করা। তো সেই জায়গায় আমি থাকি নেগেটিভ চরিত্রে, সুড়ঙ্গ খুঁড়ে যে ডাকাতির যে বিষয়টা, সেই সদস্যদের মধ্যে আমি একজন সদস্য। আর মানে ওই গল্পের উপর বেস করে আসলে সিরিজ। সো ওইটা দেখলে মানুষ, আমার ধারণা বলার থেকে যদি দেখতে পায় তাহলে বেশি ভাল লাগবে। আচ্ছা, মানিহানির কথা গেল, দি সাইলেন্সের কথা গেল, সিনসিয়ারলি ইয়ার্স ঢাকার কথা গেল, একটু মহানগরে যাই। আফনান চৌধুরী কেমন ছিল কাজের অভিজ্ঞতা? আফনান চৌধুরীটা আসলে মানে সময় যেটা ছিল ওই সময় আসলে কিভাবে যেন মানে ভালোই হয়ে গেল আর কি আমি বলবো। কারণ নিপুণ ভাইয়ের তো স্ক্রিপ্ট থাকে না, আগে থেকে প্রস্তুতি নিব সেইটার কোনো সুযোগও নেই। সো সেই জায়গা থেকে ইনস্ট্যান্ট 10 মিনিট আগে ওহি নাজিল হচ্ছে, সো ওটা পড়ে ইনস্ট্যান্ট পারফরমেন্স করা, ওটা ওই সময়ে মানে সময়ে চলে যাওয়া পারফরমেন্স আর কি। সো এটা তখন করার সময় বুঝতে পেরেছিলাম যে মানুষ অনেক পছন্দ করবে। আমার এক্স্যাক্টলি আমার ক্যারেক্টারটা পছন্দ করবে সেটা বলছি না, প্রোডাকশনটা পছন্দ করবে সেটা বলছি। তো দেখি প্রোডাকশনটাও পছন্দ করলো, মোশাররফ ভাইয়ের ক্যারেক্টার পছন্দ করলো, সাথে সাথে দেখি আমার ক্যারেক্টার পছন্দ করলো, আরো মলয়, আরো নাসির ভাইয়ের ক্যারেক্টার, অনেকের ক্যারেক্টার পছন্দ করলো। সব মিলিয়ে ভালোই ছিল। একদম একদম। এবং পরবর্তীতে আমরা কিন্তু এটার সিজন 2 যেটা মহানগর, সেটাও কিন্তু দেখেছি, চমৎকার একটি কাজ ছিল। এই যে পছন্দের কাজ কিংবা পছন্দের কোনো চরিত্র, এখন আসলে কোন চরিত্রগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন বা কোন ধরনের কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি এরকম ব্যারিয়ার রাখতে চাই না, আমি একদমই চেঞ্জ করতে চাই সবকিছু, যে আমি একদম থ্রিলার গল্পেই কাজ করছি, বিষয়টা এরকম না। থ্রিলার গল্পে কাজ করতে করতে এখন আমার মনে হচ্ছে যে এখন একটু অন্য টাইপের গল্প, একটু এই টাইপের, একটু সেই টাইপের,
নানান কিছু এক্সপেরিমেন্ট করতে আমার মন চায় মাঝে মাঝে, 2-3 মাস পর পর সেটা মন চাই। আচ্ছা, লুক থেকে শুরু করে সব কিছুই মন চায় যে আমি একটু চেঞ্জ করি, আমি একটু এই ক্যারেক্টারটা চেঞ্জ করি। যেমন সেম ক্যারেক্টার একটা করলাম, তারপরের প্রজেক্টটা প্রায় কাছাকাছি, এরকমটা করতে আমার ভালো লাগে না। কখনো করে ফেলতে হয়, প্রজেক্টের প্ল্যান ওয়াইজ সেটা অপেক্ষা করে না, কিন্তু আবার প্রজেক্টটাও আমি মিস করতে চাই না, সেই ক্ষেত্রে করে ফেলা হয়। কিন্তু আমি একদমই চাই না একদম কাছাকাছি লেভেলের কোনো ক্যারেক্টার করে ফেলতে। আমি চাই ভার্সেটাইল একটা, হ্যাঁ এখন এই টাইপের করলাম, তারপরে যেন একটু অন্য টাইপের হয়, আবার যেন আবার অন্য, মানে এরকম চেঞ্জ করে করতে বেশি ভালো লাগে। বাহ চমৎকার। সম্প্রতি আপনার একটি কাজ আসলো বঙ্গতে, দ্য ডেভিলস প্রমিস, এই কাজটা সম্পর্কে একটু শুনি। এইটা তো আমি তো সিসিমপুরে পাপেটিয়ার ছিলাম, সো এক ধরনের মায়া বলবো, পিছুটান বলবো, বা যেটাই বলি, ভালোবাসা থেকেই হোক, ডাবিংটা আমার বেশ ভালো লাগে। তো ডাবিং যেহেতু ভালো লাগে, বাইরের দেশের ভালো ভালো কাজ যেহেতু বাংলাদেশে আসছে, তো সেই ক্ষেত্রে আমরা কেন মানে কণ্ঠের যে অভিনয়টা সেটা কেন করছি না বা করব না। তো সেটা শুরু করলাম, সেটা শুরু করে একটা কোরিয়ান সিরিজ শেষ করলাম, এখন অ্যারাবিক একটা সিরিজ শেষ করলাম, সামনে হয়তো সাউথের কিছু ফিল্ম করব, সামনে হয়তো আরও কিছু সিরিজ আসছে, কথা হচ্ছে, সেগুলো করব। সো এখন এই যে যেটা যাচ্ছে সেটা দেখা যাক। মাত্র তো স্ট্রিমিং শুরু হলো, দর্শক কেমন, মানে ওদের রেসপন্স কেমন সেটা আগে বুঝি, এই আর কি। রেসপন্স আশা করি ভালোই হবে। আরও একটু বিষয় একটু আনতে চাই, সেটা হলো সম্প্রতি আমরা দেখছি রবীন্দ্র সরোবরে শিল্পীরা সেখানে জমায়েত হচ্ছে, নানা ধরনের কথা, বিতর্ক তর্ক সেখানে হচ্ছে, এবং একটা কথা আপনার মুখ থেকে আমরা শুনছি, আমরা আসলে সবাই এক এবং সবাই এক ছাতার নিচে থাকতে চাই। আসলে প্রত্যাশার জায়গাটা কি, বা আপনারা কি চান? আসলে এটা নিয়ে নানান ধরনের ভুল বোঝাবুঝি হচ্ছে নানান জায়গায়। সেই ভুল বোঝাবুঝিটা যেন না হয় সেটা ক্লিয়ার করার জন্যই আসলে আমরা সেভাবে মানে সবাইকে জানান দিলাম। নানান ভাগ হয়ে যাচ্ছে। ওই যে বললাম, আমি যেহেতু অভিনয়টাই ছোটবেলা থেকে করেছি, বাকি জীবনটা অভিনয়ই করতে চাই, তো সেই জায়গা থেকে অভিনয়টাই যে আমি করি, অভিনয়টাই যে আমার পেশা, সেটা ঠিকঠাক মতো নিশ্চিতকরণের জন্য আসলে সেখানে বসা। হ্যাঁ, আপনি যে বলেন যে ভাগ হয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের মিসকনসেপশনস আসছে অনেকের মাঝে, এটার পেছনের কারণটা আসলে কি? এক একজনের বোঝার ক্ষমতা তো এক এক রকম, এটাই স্বাভাবিক। আপনি সেম আফনান চৌধুরীর ক্যারেক্টার আপনাকে যদি বলা হতো, আপনি একরকম করতেন, আপনি বুঝতেন একরকম, আমি একরকম বুঝবো, আমি যেরকম বুঝেছি আমি সেরকম করেছি। আবার আরেকজন যদি করতো, সে তার মতো করতো, সে বুঝতো তার মতো করে। সো সব কিছুই আসলে এক একজন এক এক রকম করে বোঝে। একদম। সো বোঝার জায়গাটা ক্লিয়ার করার জন্য আমাদের ছোট পরিসরে বলা যে আমরা আলাদা কেউ না, আমরা যারা সাধারণ অভিনয় শিল্পী, আমরা সব একই। একজনের গায়ে বা একজনকে আঙুল তোলা মানে সেটা আসলে আমারও গায়ে লাগার কথা। সেই জায়গা থেকে আমি হয়তো আমার কোনো কর্মকাণ্ডের জন্য আমি হয়তো মানে আমাকে হয়তো আঙুল তুলছে না, কিন্তু অন্যকে আঙুল তুললে সেটা আমার গায়েই লাগে, সেই ব্যথার জায়গা থেকে আসলে সেখানে বসা। আমরা সেই আঙুল তোলার জায়গাগুলো কতটা ক্লিন করে আমরা আমাদের যে উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, সেটা কিভাবে আমরা করতে পারি সেটা নিশ্চিতকরণ। যে অভিনয়টা যে পেশা, আমার তো পেশা অভিনয়, এটা তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতই না। আমরা বিনোদন কর্মী হিসেবে আমরা পরিচিত। এটা কেমন না, বিনোদন কর্মী হিসেবে মানে এটা আর এক রকম হয়। আর আমি অভিনয় করি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আসলে অন্য রকম ভাবে দেখে, আমাদের দেশে আরেক রকম করে দেখে। তো এই ধারণাগুলো, এই চেঞ্জেসগুলো মানে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কান পর্যন্ত পৌঁছানো বা
আরও আধুনিক করা আমার পেশার জায়গাটা, আরও মানে লাইফে যেন মানে আমার পেশার অন্যান্য মানুষরাও যেন স্বপ্ন দেখতে পারে যে আমি একজন মানে পেশা যদি আমি মানে পেশাজীবী হতে চাই তাহলে আমি এরকম অভিনয় শিল্পী হতে পারি, এই স্বপ্নটাও যেন অন্যান্যরা দেখতে পারে। সেই জায়গা, সেই পথ ক্লিয়ার করা, সেই রাস্তা এখনো তৈরি হয়নি। তো যেহেতু তৈরি হয়নি, এখন দায়িত্ব আসলে আমাদেরই আস্তে আস্তে নিজেদের রাস্তা তৈরি করা। হয়তো আমরা সেই রাস্তায় হাঁটতে পারবো না, আমাদের পরের প্রজন্ম যেন সেই রাস্তায় খুব স্মুথলি হেঁটে যেতে পারে, সেই প্রত্যাশা জায়গা থেকে আসলে কথা বলা। এই যে আপনি বিভিন্ন সময় বিভেদের কথা বলছেন এবং সরকারি কিছু এখানে ইনফ্লুয়েন্সও এখানে আসতেই পারে, তো শিল্পীদের মধ্যে আসলে যে বিভেদগুলো সৃষ্টি হচ্ছে কিংবা আইডেন্টিটির একটা ব্যাপারও এখানে আসছে, সেক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? সরকারের পক্ষ থেকে অনেক কিছুই করা সম্ভব, এগুলো নিয়ে আসলে আরো অনেক ডিটেইল আলোচনা করতে হবে। অনেক কিছুই করা সম্ভব। অন্যান্য পেশাজীবী মানুষদেরকে যেভাবে আসলে মানে মূল্যায়নটা করছে আমাদের চাওয়া, ঠিক একইভাবে আমাদেরকেও সেই মূল্যায়নটুকু করুক, যেন আমরা আসলে মানে সব জায়গায় বুক উঁচু করে বাঁচতে পারি। আমরা একটা কোনো কিছু করলেই আমাদেরকে যেভাবে আসলে ধুয়ে দেয়া হয় সামাজিক মাধ্যমে, এটাতে অনেক মন খারাপ হয়। আমি কাজ করি আপনার জন্যে, আপনার একটা কাজ ভালো লাগবে না আপনি যেভাবে গালি দিচ্ছেন, আবার একটা কাজ ভালো লাগবে আপনি মাথায় করে তুলছেন। এটা কেমন অসুস্থ পরিবেশ লাগে আসলে, আমার কাছে অসুস্থ পরিবেশ লাগে। আমি এমন কোনো অপরাধ করে ফেলিনি যেটার জন্য আপনি এইভাবে মানে আমাকে খুব ছোট করে আপনি দেখার কিছু নেই। আপনাদের মানসিক অবস্থার সুস্থতার জন্যেই কিন্তু আমরা এই প্রচেষ্টা। আপনি যখন অসুস্থ হয়ে যাচ্ছেন তখন দেখার জন্য যেমন অন্য ডিপার্টমেন্টের মানুষ আছে, আপনি যখন সুস্থ আপনি যেন অসুস্থ না হয়ে যান মেন্টালি, সেই সুস্থতা বজায় রাখার জন্য কিন্তু আমাদের কাজ করতে হয়। এবং দেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে সব কিছু সব জায়গায় আমরা সুন্দরভাবে অভিনয়ের মাধ্যমে সেই বার্তাটা দিয়ে দেশকে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব আমরা নিয়েছি সেটাই পালন করতে থাকি। যে দায়িত্বের জায়গাটা আমরা অনেকে বুঝি না, যে আমাদের কি কি দায়িত্ব। শুধু অভিনয় করা আমাদের দায়িত্ব না, দেশের জন্য আমাদের যে মানে রেসপন্সিবিলিটি সেগুলোও আমাদের মাথায় রাখতে হবে, সেইভাবে কাজ করতে হবে। আমার কাজ ছাড়া আমি কোনো কথা বলতে চাই না, সেটাই হচ্ছে আমার কাজ। আমি কি বলতে চাই, দেশ কিভাবে এগিয়ে যাবে, সেভাবেই আসলে আমি আমার কাজ দিয়ে বলতে চাই, এখানে এসে বলতে চাই না। সত্যি, এবং আমরা দেখেছি আপনাকে দেশের সংকটময় অবস্থাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যেরকম সক্রিয় থাকেন সবসময়, সেটা এখনকার পরিস্থিতি থেকে শুরু করে সবসময় আমরা কিন্তু রাজপথেও আপনাকে দেখেছি, এবং দেশ নিয়ে আপনার দায়িত্ব নিয়ে দেশের প্রতি আপনি বরাবরই বেশ সচেতন, সেটা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি। আসলে শ্যামল মাওলা কেমন দেশ প্রত্যাশা করে? আমি সুন্দর শান্তির দেশ চাই। আমি এত মানে আমি আপনাকে পছন্দ করি না বা এইসব জায়গায় না গিয়ে আমরা আসলে আরো নিউট্রাল জায়গায় যেতে চাই। সুন্দরভাবে দেশ কিভাবে এগিয়ে যায়, ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিভাবে ভাবছে, হ্যাঁ আমরা দেশ কিভাবে ভাবছি, এই জায়গাগুলো আসলে পেছনে ফেলে দিয়ে আমরা নতুন জায়গায় পৌঁছাতে চাই। সেই নতুন জায়গায় পৌঁছানোর জন্য যে মানসিকতা দরকার, যে শান্তিটা দরকার, সেই জায়গায় আসলে আমরা দেখতে চাই। এই যে বিশ্বায়নের একটি যুগে আমরা, এবং ডিজিটালাইজেশন এখন সবখানে, এবং আমরা দেখি যে এখনকার দর্শকরা কিন্তু বেশ অ্যাক্টিভ, তারা একই সাথে দেশের কাজও দেখতে পাচ্ছে যে এবং বাইরের কাজও যখন দেখছে কম্প্যারিজনের একটা ব্যাপার চলে আসে, এবং এখানে তাদের প্রেফারেন্সও চলে আসে। তো আমাদের দেশের কাজগুলো আসলে অন্যান্য দেশের চাইতে কোন দিক থেকে পিছিয়ে বা কোন দিকগুলোতে আসলে আরও বেশি ইমপ্রুভমেন্ট আনা যায়? আমাদের শুধু বাজেট এবং বাজারের দিক থেকে আমরা পিছিয়ে, এমনি প্রোডাক্টিভ জায়গাগুলোতে আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে না। কারণ আমরা যে কোনো একটা সিন করার জন্য
আমরা যে সময়টুকু পাই আর ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে কাজ হয়, তারা যে সময়ে আসলে ওই সিনটা করে আর আমরা যে সময়ে ওই সিনটা করি, আমি মনে করি আমরা অনেক ট্যালেন্টেড। এইটুকু সময়ে আমরা সেম ইমোশনে গিয়ে আসলে ট্রাই করি সেম অভিনয়টা বের করার, যেটা তাদের অনেক সময় নিয়ে ওরা ধরে ধরে করতে পারে, যেই যেই সুযোগটা আমাদের দেশে নেই। তো সেই ক্ষেত্রে ওই সময় ওই বাজেটের কোনো কাজে যদি আমাদের কোনো অভিনেতা অভিনেত্রী কাজ করে, তাহলে কতটুকু মানে মানে প্রোডাক্টিভ লেভেল কত উপরে থাকবে, তার অভিনয় পারফরমেন্স কত উপরে থাকবে, এবং বিশ্ব জয় করা সম্ভব আমি মনে করি। একদম নতুন প্রজন্মের কথা আসছিল এবং একই সাথে আপনি বলছিলেন যে আপনি ছোটবেলা থেকে অভিনয়টাই করতে চেয়েছেন এবং অভিনয়টাই করছেন। নতুন যারা এই অভিনয় শিল্পী হবার স্বপ্ন দেখছে বা হতে চায়, কাজ করে যাচ্ছে, তাদের জন্য আপনি কি বলবেন? মানে আমি পাইলট হতে চাই, তাহলে তার যে প্রস্তুতি শুরু। আমি ডাক্তার হতে চাই, তাহলে তার যে প্রস্তুতি শুরু। আমি অভিনেতা হতে চাই, ঠিক একইভাবে তার প্রস্তুতি শুরু করতে হবে। প্রস্তুতির জায়গাগুলো আসলে কি, কোন কোন দিক, কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়? আপনি ডাক্তার হতে চাইলে আপনার জায়গাগুলো কি, কিভাবে সেই জায়গাগুলো তো ক্লিয়ার করা আছে, কিন্তু অভিনেতা হয়ে ওঠার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো এখনো আমাদের ওইভাবে ক্লিয়ার হয়ে ওঠেনি সবার কাছে। সেই জায়গা থেকে রাষ্ট্রের কাছে এবং সরকারের কাছে আমার সেম কথা, সেই সুযোগ সুবিধাগুলো এমনভাবে ওপেন সবার কাছে করে দেওয়া হোক যে কেউ যেন ডিসিশন নিতে পারে, আমি ডাক্তার হতে পারবো, অথবা আমি পাইলট হতে পারবো, অথবা আমি অভিনেতা হতে পারবো। সে যেন ক্লিয়ার, তার সব কিছু পথ খোলা থাকে যে ও আচ্ছা, অভিনেতা হতে গেলে আমার এই এই পথে হাঁটতে হবে, ডাক্তার হতে হলে আমার এই পথে হাঁটতে হবে, এই এই লাইনগুলো যেন ক্লিয়ার থাকে। একদম চমৎকার বললেন। সেই ক্ষেত্রে আমরা জানি যে থিয়েটার একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম এবং আপনিও থিয়েটার থেকে এসেছেন, তো ভালো অভিনয় করার ক্ষেত্রে থিয়েটার করাটা আসলে কতটা জরুরি? ভালো অভিনয় করার ক্ষেত্রে থিয়েটার খুব জরুরি আমি সেটা বলবো না, আবার একই সাথে ওটাকে যুক্তও রাখবো। কারণ হচ্ছে প্রতিদিন আপনি একটা কালচারাল এনভায়রনমেন্টের মধ্যে আপনি সময় যখন মানে পার করবেন, তখন আস্তে আস্তে আপনি মেন্টালি ফিজিক্যালি আপনি কিন্তু রেডি হওয়ার একটা ব্যাপার আছে, যেটা থিয়েটারে গেলে সেটা আস্তে আস্তে প্রতিদিন ওই গ্রুমিংয়ের মাধ্যমে রেডি হওয়া যায়। সো এটা একটা ভালো দিক, সেটা থিয়েটার হোক, সেটা নাচ হোক, সেটা গান হোক, বা সেটা অন্যান্য যে কোনো শিল্পের মাধ্যমেই হোক। সো সেই ক্ষেত্রে যে কোনো কিছু করলে আমি বলবো এটা সম্ভব, এবং অভিনয়টা আসলে শেখার বিষয় এবং গড গিফটেড কিছু ট্যালেন্টের বিষয়ও আছে, যেটা ওপর থেকে এসে পড়বে। তো সেটাকে একসাথে করে তার পড়াশোনা, তার পথ চলা, তার মানসিকতা তৈরি হওয়া, সব কিছুই এর সাথে জড়িত আসলে। একদমই তাই। এবং দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের আয়োজনে আসার জন্য এবং আপনার চমৎকার সব অভিজ্ঞতার কথা এবং প্রত্যাশার কথা বলার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আপনার অনেক দারুণ কিছু কাজ আমরা দেখতে পাবো সামনে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আড্ডা, আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আপনাদের সকলের জন্য শুভকামনা। ভালো থাকুন, ভালো কাজের সাথে থাকুন, চ্যানেল আয়ের সাথে থাকুন। বিদায়।